বাসায় প্র্যাকটিস করছেন? চেষ্টা করতেছে ভাইয়া সবাই। চেষ্টা করেন। সবাই চেষ্টা করতেছে, কম করে নাকি চেষ্টা ভালোই করতেছে। আমরা অনেক সময় এরকম দেখবেন, দেখেন মনে করেন একটা শেপ, আমি অল্টার চাপ দিয়ে টান দিচ্ছি, হ্যাঁ? অনেকগুলা শেপ, হ্যাঁ, এইগুলো আমি টোটালটা ঘুরাই নিলাম। এই সবগুলোর একসাথে সিলেক্ট করলাম, করে যোগ করতে হবে, একসাথে করতে হবে। তাহলে উইন্ডো থেকে এই যে প্যাথ ফাইন্ডার একটা অপশন আছে, হুম, তাহলে এরকম একটা অপশন চলে আসবে। এবার মানে কি সবগুলো কিন্তু আলাদা আলাদা, তাই না? আমরা একসাথে যদি এটাকে গ্রুপ করি তাহলে হবে কি, গ্রুপ মানে একটা গ্রুপে থাকে, কিন্তু আমার দরকার সবগুলো মিলে একটা প্যাথ হওয়ার। তাহলে এইখানে ক্লিক করতে হবে, যে আমরা ফটোশপে মার্জ করতাম না সবগুলো মিলে একটা লেয়ার, এটাও হ্যাঁ, এটাও সেই মার্জের মতো। এই দেখেন ইউনিট, দেখেন এখন কিন্তু সবগুলো মিলে একটা লেয়ার হয়ে গেছে, হ্যাঁ। এখন আপনি মনে করেন যে চাচ্ছেন যে এরকম, মানুষের দেখি না এরকম, এরকম বক্স বক্সের মধ্যে ডিজাইন থাকে বা কোনো ছবি থাকে, বাইরের গুলো মনে করেন আমরা বাদ দিয়ে দেবো, বিয়োগ করে দেবো। সেটা কিভাবে করব? এই দেখেন, এখান থেকে একটা শেপ নিলাম, আলাদা বড় একটা শেপ, মানে যতটুকু আমি রাখবো ততটুকু একটা শেপ নেবো, হ্যাঁ। নেওয়ার পরে এই শেপটার কালার আলাদা দিই। এই টোটাল সিলেক্ট করলাম, দেখেন এখানে কিন্তু সব দেখছেন ভাগ ভাগ বোঝা যাচ্ছে, বুঝতে পারছেন? এখানে একটা অপশন রয়েছে, এই যে এটা হলো আবার মাইনাস করে, কিন্তু এই মাইনাসটা এখানে করলে হবে না, এখান থেকে করতে হবে এইটা দিয়ে, যে শেপ বিল্ডার টুল আছে। জাস্ট আমি এখন দেখে রাখেন, এই যে আমি অল্টা চাপ দিয়ে ধরে যে শেপের উপর ঘোরাবো সেই শেপগুলো বিয়োগ হচ্ছে, দেখছেন? এই যে বাদ হয়ে গেছে। এবার এখান থেকে এটা দিলাম, তাহলে দেখেন, আচ্ছা এখানে এই শেপের উপরে একটা শেপ হয়ে গেছে। এগুলো সব ডিলিট করে দিই, মানে নিচে তো একটা শেপ রয়েছে অলরেডি, এটা লাগতেছে না, দেখেন এখন কিন্তু আর পেজের বাইরে নাই কিছু, হ্যাঁ। যাই হোক, এভাবে করা যায়, আর একটা সিস্টেমে করা যায়। আমি এইভাবে দেখাই। এবার এই যে শেপগুলো, এটা তো একটা শেপ হয়ে আছে, তাই না? এর ভিতরে আমি চাচ্ছি ছবি থাকবে কোনো, তখন ধরেন একটা ছবি নিই। রেকর্ডিং দিছেন ভাইয়া? হুম, রেকর্ডিং হচ্ছে। লাইক এই ছবিটা আমি মনে করেন যে নেব, এখানে বসাবো। ছবিটা নিয়ে এসে আগে এমবেড করলাম। এই ছবিটা আমাদের সিস্টেম কি নিচে নিতে হয় না ছবিটারে? জি। এটা কন্ট্রোল চাপ দিয়ে শুরুর থার্ড ব্র্যাকেটটা চাপ দেবো, তাহলে নিচে চলে গেল, হ্যাঁ। স্টার্ট থার্ড ব্র্যাকেট যেটা, নিচে চলে গেল। এবার ছবিটা আমি প্লেস করে নিলাম যে এরকম বরাবর আমার ছবিটা ক্লিপিং মার্কস হবে। এখন আপনি, ও হ্যাঁ, জয়েন করছি। বেশি কি লাগবে? গরম লাগে কি? একটু করা লাগবে, গরম একটু হালকা করে দিতে পারি। এবার খেয়াল করেন, এখানে কিন্তু অনেকগুলা শেপ, তাই না? আর সবগুলো কিন্তু একটা থেকে একটা ফাঁকা ফাঁকা, মানে গ্যাপ আছে। গ্যাপ আছে। যদি গ্যাপ থেকে যায় সেই ক্ষেত্রে, দাঁড়ান আমি এটা একটু নিয়ে নিই। যদি গ্যাপ থেকে যায়, তাহলে এখন দেখেন আমি এই টোটালটা এইভাবে সিলেক্ট করলাম, হ্যাঁ। করে আমরা করি কি, রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কস করে না, দেখেন মার্কস হলে কিন্তু সাদা হয়ে যাচ্ছে, হচ্ছে না। কারণটা কি জানেন? এই একটা শেপ আর একটা শেপ, মেলাগুলো শেপ, এই কারণে। তাহলে কি করতে হবে, এইগুলো যোগ করার পর এই শেপটারে ধরে এই অবজেক্টে যাইতে হবে, যে যাওয়ার পরে দেখেন অবজেক্টের এখানে দেখেন ক্লিপিং মার্কস আছে, দেখছেন? অবজেক্ট আর ক্লিপিং। কম্পাউন্ড প্যাথ আছে। আমরা ক্লিপিং মার্কসে যাব না,
আমরা যে কম্পাউন্ড প্যাথে যে এই মেক করব, মেক মানে প্যাথটারে মেক করে নেব। হ্যাঁ, মেক করার পরে এবার আমি এটাকে সিলেক্ট করব, করার পরে মেক ক্লিপিং মার্কস। এই দেখেন, বুঝা গেছে? ওদেরকে ওখান থেকে আসতে পারতাম আমরা। হ্যাঁ, আমি আবার আরেকবার ভাবে বুঝাই। ধরেন অনেকগুলা যখন শেপ থাকবে তখন একটা ছবি কিভাবে, নর্মালি কি হয়, একটা শেপ আছে, এইখানে আমি যে কোনো একটা ছবি আমি নিয়ে আসলাম, নিয়ে আসার পর ছবিটার আগে নিচে দিতে হবে, তাই না? পিছনে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট চাপ দিলে পিছনে চলে গেল। এবারে এরকম রাখতে হবে, রাখার পরে এই দুইটা এভাবে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক, মেক ক্লিপিং মার্কস। তাহলে কি হলো, ওটার ভিতরে চলে গেল। কিন্তু যখন আপনার এরকম লেয়ার হবে অনেকগুলা, না এগুলো কালার দিয়ে নিই, লেয়ার হবে এরকম অনেকগুলা, হ্যাঁ, এটা যোগ করে দিই একসাথে। এই লেয়ার হবে অনেকগুলা, তখন কিন্তু যে কোনো একটা কিছু মার্কস করতে গেলে এইভাবে আমি তো মেক ক্লিপিং মার্কস তখন হবে না। তাহলে কি করতে হবে, এইটার এই প্যাথটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে কম্পাউন্ড প্যাথ মেক বা কন্ট্রোল 8 দিতে হবে, দিলে এটা একটা প্যাথ হয়ে যাবে। হ্যাঁ, এবার এটা সিলেক্ট করে make clipping marks। বুঝতে পারছেন? মানে এটা কি অবজেক্ট থেকে করা যেতে পারে? অবজেক্ট থেকে ক্লিপিং মার্ক, জি, অবজেক্ট থেকে আবার হ্যাঁ, আবার অবজেক্ট থেকে ক্লিপিং মার্কস করতে পারেন। এই যে আমরা এইখানে, কম্পাউন্ড পাথের উপর ওঠাই তো হ্যাঁ, এই অবজেক্ট একই জিনিস। একই কাজ। বুঝা গেছে? একবার করে দেখেন না হয়, প্যাকটা মনে থাকবে না তাহলে। এইটা দিয়ে তো এই প্যাথ প্যাথ কথা না। ক্লিপিং মার্কসের পরে আসুন। ফটোশপ দিয়ে যেমন ভিতরটা একটা সেটিং করতাম, উপরে নিচে করতে পারতাম। আচ্ছা, এটা পারবেন। এটা হলো তাহলে এখানে এই এই যে শেপটা না, এই শেপের উপর ডাবল ক্লিক করতে হবে, করলে এবার আপনি এটা নাড়াতে পারবেন। আবার এখান থেকে ব্যাকে যেতে হবে, এই যে এই কর্নার থেকে, ওটা হয়ে গেলে, পজিশন ঠিক হয়ে গেলে তখন আবার ব্যাকে যেতে হবে। ইলাস্ট্রেটরের আজকে দ্বিতীয় ক্লাস। জি। আচ্ছা, সবাই ইলাস্ট্রেটর সেটআপ টেটআপ করেছেন, বুঝেছেন? ঠিক আছে।
আচ্ছা তাহলে একটু খেয়াল করেন, আমাদের ইলাস্ট্রেটর টুলস কি কাজ করছিলাম? কোন পর্যন্ত করছিলাম টুল? ও পেইন টুল পর্যন্ত করছিলাম না? বলগুলো দেখাচ্ছি, বল বানাই বল বল করে না ওই যে সিংহ বানাতে দিয়েছিলাম, হ্যাঁ এটা পেইন টুল দিয়ে। আচ্ছা আমরা ধরেন কোনো ডিজাইন যদি খেয়াল করি, ধরেন এই যে আমরা বিভিন্ন ধরনের ব্যানার গুলো দেখি না, ব্যানার দেখছেন এই যে ঢেউ ঢেউ টাইপের শেপ, এই শেপগুলো কিন্তু সব পেন টুল দিয়ে ক্রিয়েট করা। এই যে এই টাইপের বক্স কাটা শেপ, এগুলো পেন টুল দিয়েও করা যায় বা শেপ টুল দিয়েও করা যায়, হ্যাঁ। কিন্তু ম্যাক্সিমাম এই যে রাউন্ড টাইপের যেসব শেপগুলো হয় একটু বাঁকানো, এই শেপগুলো ম্যাক্সিমাম সব পেন টুল দিয়ে করা। এই যে এগুলো সবই পেন টুল দিয়ে করা, কারণ এই টাইপের কাজগুলো পেন টুল ছাড়া ভালো হয় না। এক পেন টুল দিয়ে এইভাবে ক্লিক করে আপনি করতে পারেন। হ্যাঁ, আবার আরেকটা ভাবে করা যায়, সেটা হচ্ছে পেন টুল নিয়ে আপনি আগে এরকম সমান করলেন, এবার এখানে একটা, এখানে পেন টুল নিয়ে এইখানে গেলে কিন্তু একটা পয়েন্ট দেখাচ্ছে, দেখছেন? এখানে একটা ক্লিক করলে একটা পয়েন্ট পড়লো। এই পয়েন্ট যদি পড়ে তখন এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে আপনি এইখান থেকে এটারে এরকম ভাবে মডিফাই করতে পারবেন, হ্যাঁ, যেমন খুশি তেমন মডিফাই করতে পারবেন। বোঝা গেছে? এইভাবে আপনি কার্ভ গুলো বানাইতে পারবেন সহজে। আচ্ছা এই অ্যাঙ্কর পয়েন্টের কাজ তাহলে বুঝতে পারছেন? অ্যাঙ্কর পয়েন্টের কাজ হচ্ছে ধরেন আপনি এখান থেকে একটু মডিফাই করবেন, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলেন, নেওয়ার পরে এই অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে আপনি এটাকে আবার মডিফাই করতে পারবেন। বোঝা গেছে? এটা সহজে করা যায়। আর ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট মানে এখানে পয়েন্ট আপনি ডিলেট করে দেবেন, এই। বোঝা গেল? আমাদের সাধারণত যত ধরনের কার্টুন গুলা দেখি আমরা, কার্টুন বানায় না, কার্টুন আছে না, এই যে সরি, ডাবল এই যে কার্টুন গুলা দেখেন না, এই ম্যাক্সিমাম কার্টুন গুলা যারা বানায় তারা আগে করে কি হাতে একটা স্কেচ করে নেয়, খাতায় ছোট একটা স্কেচ করে, মানে ডাইরেক্ট আপনি এটা চিন্তা করে বানাইতে গেলে একটু কঠিন হয়ে যায়। সেই ক্ষেত্রে যদি স্কেচ করে করে তাহলে সুবিধা হয়। ধরেন লাইক এরকম একটা ড্রয়িং থাকে, এবার এই ড্রয়িং এর উপরে না ও হলো অ্যাকচুয়ালটা বানায়। ঠিক আছে, আমি এই প্রজেক্ট দেখাবো, আমি তো অবশ্য আঁকাতে পারি না অত ভালো, বাট বোঝাই দিব না যে কিভাবে করে। লাইক এই মনে করেন আপনার সাপোজ কার্টুন স্কেচ দিয়ে সার্চ করি, sketch, বা খাতায় মনে করেন যে এরকম এঁকে নিল, হ্যাঁ আপনি মনে করেন যে পেন্সিল দিয়ে আমরা তো কারণ কি হ্যাঁ এটা ডাইরেক্ট আঁকা যায় যদি আমাদের ওই এক ধরনের লাইট পেন পাওয়া যায়, যারা আর্ট করে ওদের জন্য এইটা। এখন গ্রাফিক্সের সেক্টরে অনেক টাইপের সেক্টর আছে, কেউ আর্ট নিয়ে কাজ করে, আঁকাআঁকি করে, ভালো পারে যারা আঁকাআঁকি তারা আঁকাআঁকি করে কাজ করে, কেউ আবার ডাইরেক্ট প্রিন্ট মিডিয়া নিয়ে কাজ করে। আচ্ছা ধরেন এইটারে এই অবজেক্ট থেকে লক সিলেকশন, মনে আছে এই কথা? এটা করার কারণ হচ্ছে এটা যাতে না সরে যায়, কারণ আপনি একটা কাজ করতেছেন হঠাৎ করে সরে চলে গেছে, সে তো বিপদ। এবার আপনি পেন টুল নিলেন, নেওয়ার পরে এইখান থেকে এই ফিল্টারে বন্ধ করে রাখবেন, স্ট্রোক দেবেন একটা। ফিল বন্ধ করলাম কেন? কারণ আপনি কাজ করার সময় ফিল আপনাকে ডিস্টার্ব করবে, এই জন্য আপনি ফিল বন্ধ করে রাখবেন, স্ট্রোক দিলেন। এখান থেকে শুরু করেন।
এই যে দেখেন শেপ হলো কিন্তু একটা, বুঝছে না? এবার এই শেপটা মানে কি, কোন শেপটা? এই শেপটা মানে টোটাল একটা বডি শেপ, তাই না? আচ্ছা, এটা চোখ, এটা আপাতত এরকম স্টকই রাখি, আমি আগে সবকটা শেপ বানায় নেবো। ধরেন এখানে দুইটা শেপ আছে, বুঝা গেছে? এই যে একটা শেপ আছে, এই যে এই গোল শেপ গুলো আমি আর পেন টুল দিয়ে করবো না, আমি জাস্ট এই রাউন্ডেড টুল নিয়ে এই এই বোঝা গেছে? এখন আপনি চিন্তা করতে পারেন যে এরকম দিলে কি করে হবে না, দেখেন আমি দেখাই দিচ্ছি। এবার এই সাইডেরটা তাহলে আমি এইখান থেকে এরকম করে নিয়ে নিই পেন টুল দিয়ে। সব যে পেন টুল দিয়ে আপনার ক্রিয়েট করা লাগবে তা না ব্যাপারটা, হ্যাঁ? বাইরে যাক, আমরা এটা ডিলিট করে দেবো পরে, হ্যাঁ? এইটারে দেখেন আমি একটা বানাইছি, অল্টার চাপ দিয়ে এই বৃত্তটার এখানে কপি করে নিয়ে আসি। সহজ হয়ে গেল না? বারবার বানানো লাগতেছে না। এই যে এইখানে এইখানে তাহলে পেন টুল নেবো, নিয়ে আমি এরকম করে বাইরের থেকে এরকম করে টানবো, দেখেন এই যে। আর মনে হতে পারে যে এইগুলো কিভাবে আমরা কেটে ফেলে দেবো। এবার এইখানে এই এখানে একটা আছে, মনে করেন যে এরকম। এখন দেখেন এটা হওয়ার পরে আমি অবজেক্ট থেকে আনলক করে দেবো, দিয়ে এই নিচের যে ছবিটা এটাকে আমি এক সাইডে রেখে দিই, এরকম পাশে সরায়, হ্যাঁ? দেন এটা আমার হচ্ছে না, এই যে এগুলো টোটাল সিলেক্ট করব, করার পর এটা মনে করেন আপনি স্ট্রোকটা মুছে দিলেন, একবারে দিয়ে দিলেন ব্ল্যাক কালারের একটা কালার দিয়ে দিলেন, হ্যাঁ? তাহলে দেখেন এখানে হয়ে আছে না একটা শেপ মতো। এবার আমি এই জায়গা থেকে এই শেপ বিল্ডার টুল নিতে, এটা কাটার জন্য এই টুলটা বেস্ট। দেখেন অল্টার চেপে ধরে এই যেখানে যেটুকু আমার দরকার না তার উপর নিয়ে গেলে দেখছেন এটা কেমন দেখাচ্ছে। মাইনাস করে দেবো, মাইনাস করে দেবো, এই বাইরের জিনিস, বাইরের সাইডগুলো সব মাইনাস করে দেবো, এই। আচ্ছা, এখান থেকে জাস্ট এই স্ট্রোকটা মাইনাস করে দেবো, আর কিচ্ছু না। আচ্ছা, এইটা আলাদা করে বানাতে হবে। এখন মেন যে ফিল শেপটা, এই ফিল শেপটা হবে অন্য একটা কালারের, লাইক মনে করেন এমন কালারের। এখান থেকে এই চোখের ভিতর থেকে এটুকু মাইনাস করে দেবো, বা এটা হতে পারে সাদা কালারের এরকম। বোঝা গেছে ব্যাপারটা এরকম না? হ্যাঁ, এইভাবে মনে করেন বানানো আরো ভালো করে আমি পরে বুঝাই দিবানি, বাট আমি জাস্ট বুঝাতে চাচ্ছি যে পেন টুলের অ্যাকচুয়াল কাজগুলা কি কি। এবার আপনি একটা এরকম কার্টুন গুলাই আপনি সব পেন টুল দিয়ে এরকম আঁকাইতে পারেন। এরপরে আছে ধরেন আপনি লোগো বানাতে পারেন, বিভিন্ন রকম লোগো ডিজাইনের ক্ষেত্রে লাগে, লোগোরও স্কেচ করতে হয়। লোগো যদি স্কেচ করে নেন, লোগো ধরেন কেউ কেউ আগে হাতে এরকম স্কেচ করে নেয়, ঠিক আছে? এমন স্কেচ করে নেয়, দেখেন এই স্কেচ করে তারপরে এটা কিন্তু বানাইছে, মানে আগে খাতা পেন্সিলে কোন রকম রাফ রাফ একটা বানায় নেয়, নেয়ার পরে সেইটার একটা মনে করেন রূপ দেয়, লাইক মনে করেন এই একটাই দেখেন, এটা মনে করেন হাতে নিজে নিজে আঁকাইছে একটা। এতে হয় কি যে আপনার, আপনি কি বানাবেন সেটা আসলে আগের থেকে একটা ঠিক থাকে, প্ল্যান থাকে। তাহলে আপনি ডাইরেক্ট পেন টুল দিয়ে যদি আঁকানো শুরু করেন তাহলে এত ভালো কিছু হয় না।
এটা কি করতে হয়, কপি করি, অবজেক্ট থেকে লক, এই পেন টুল নিলাম, নিয়ে এই ফিল্ডটা বন্ধ করে রাখি, স্ট্রোক দিয়ে একটা যে কোনো। এই দেখেন, এবার জাস্ট এখানে একটা চোখের জন্য একটা শেপ টানলাম গোলাকার, আর এখানে একটা চোখের জন্য শেপ দিলাম গোলাকার। এবার এটা কি হলো, টোটাল সিলেক্ট করি, শুধু এই চোখের এখান থেকে শেপ বিল্ডার দিয়ে এটুকু মাইনাস করে দেবো। বোঝা গেছে? এইভাবে মনে করেন যে লোগোগুলো তৈরি করে, হাতে আঁকানোগুলো, আর যেগুলো কম্পিউটারের মাধ্যমে ডাইরেক্ট করে ওইগুলো আমি লোগো ডিজাইনের প্রজেক্টে দেখা দিব। ঠিক আছে, পেন টুলের কাজটা আর কি এইগুলা এইভাবে করা যায়। তো এই হলো পেন টুল। আর আছে দেখেন, এই যে এখানে আছে, এটার নাম হচ্ছে কার্ভেচার পেন টুল। কার্ভেচার পেন টুল কি, নর্মাল এই পেন টুল তো আমরা এখানে ক্লিক করে এরকম করে কার্ভ বানাই, তাই না? এই কার্ভ বানাই, এইভাবে কার্ভ বানাই, মানে আমার নিজেরা আমাদের কার্ভ করতে হয় এরকম টান দিয়ে দিয়ে। কিন্তু এই কার্ভেচার পেন টুলের কাজ হচ্ছে এত টান দেওয়া লাগবে না, আপনি জাস্ট এরকম করে নিয়ে এখানেটা ক্লিক করেন, এখানেটা ক্লিক করেন, দেখেন অটোমেটিক কিন্তু কার্ভ হয়ে গেছে। এই দেখেন এখানে ক্লিক করেন, এটা কিন্তু সোজা আসতেছে না, অটোমেটিক কিন্তু এই কার্ভ হচ্ছে, দেখছেন? এই যে, বোঝা গেছে? কার্ভ অটোমেটিক হতে থাকে। ক্লিয়ার? এইটা হলো কার্ভেচার পেন টুল। এখন কথা হচ্ছে কার্ভেচার পেন টুল গুলো দরকার কখন। আপনারা কিছু কিছু ডিজাইন দেখবেন, দেখেন এই যে অ্যাবস্ট্রাক্ট গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড এর মধ্যে দেখবেন কিছু কিছু ব্যাকগ্রাউন্ড তৈরি করে যেগুলার দেখছেন এই টাইপের শেপ থাকে। হ্যাঁ, এই জিনিসগুলো সবই কার্ভেচার পেন টুল দিয়ে করা। কেমন ভাবে করা একটু দেখাই। কপি করি এটাকে, এটাকে পাশে রাখি, কপি করা মানে কি এটাকে পাশে রাখি। এই ধরেন এটাকে আমি এইভাবে না, আমি এটা একটু ঘুরায় সোজা করে দিলাম, আমাদের পেজ যেহেতু সোজা আছে, তাই না? বুঝতে পারছেন? এবার প্রথমে করেছে কি, ইলাস্ট্রেটরে একটা জিনিস হয় না, সেটা হলো ডাইরেক্ট ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যায় না। ইলাস্ট্রেটরে শেপ নিয়ে ব্যাকগ্রাউন্ড বানাতে হয়। মানে আমরা ফটোশপে কি করছি, ডাইরেক্ট আচ্ছা সলিড লেয়ার নিছি, কালার নিছি, বা ডাইরেক্ট পেইন্ট বাকেট টুল দিয়ে একটা মানে ক্লিক করছি, একটা কালার পড়ে গেছে। কিন্তু ইলাস্ট্রেটরে তা না, ইলাস্ট্রেটরে ধরেন এই সাদা ব্যাকগ্রাউন্ডের পেজ, এইটারে যদি আপনার কালার দিতে হয় তাহলে এরকম একটা শেপ নিতে হয়, এই শেপ নিয়ে টোটাল ব্যাকগ্রাউন্ড বানাতে হয়। এই যে এই একটা, এবার এইটা একটা কালার পড়লো, এবার আপনি চাচ্ছেন যে আইড্রপার টুল দিয়ে নিয়ে এখান থেকে যে কোনো একটা কালার নিয়ে নিই, ঠিক আছে? এবার আমি মনে করেন যে এই বাঁকানো শেপ গুলো বানাবো, তাহলে কি কার্ভেচার পেন টুল নিই, নিয়ে এইখানে ক্লিক করি, এই ক্লিক করি, এই বাইরে যাক, সমস্যা নেই, বাইরে গেলে তো আমরা কাটতে পারতেছি, তাই না? আচ্ছা, আইড্রপার টুল নিয়ে এই কালার দিয়ে দিলাম, আবার কার্ভেচার পেন টুল দিয়ে নিয়ে হ্যাঁ,
দেখেন আমি এটা নিচে দিয়ে দিই, এটা কালার দিয়ে দিলাম, এখানে যে কালার আছে সেই কালারগুলো আমি দিচ্ছি, এটা এই, এটা এই, এ বাদেও কিছু আমি এরকম বল বল দিয়ে দিচ্ছি বিভিন্ন জায়গায়। হ্যাঁ, এই যে এবার আমি টোটাল সিলেক্ট করলাম, শেপ বিল্ডার নিলাম, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, এই এই। বোঝা গেছে? এবার এরা কি করছে, এরা ড্রাফট শ্যাডো দিছে। এই ফটোশপে যেরকম ড্রাফট শ্যাডো দেওয়া যেত লেয়ার স্টাইল থেকে, এখানেও এরকম ইফেক্ট থেকে দিতে হয়। এখানে লেয়ার স্টাইল না, ইফেক্ট থেকে এই যে ফটোশপ ইফেক্ট দেখছেন, এর ভিতরে আছে মনে করেন যে অনেকগুলা, এখানে মনে করেন যে বিভিন্ন রকম আছে, এখানে এই জায়গায় আছে স্টাইলিশ থেকে যে ড্রাফট শ্যাডো। কালার মনে করেন দিলাম হচ্ছে এই কালার। বুঝা গেছে? এইভাবে মনে করেন এটার পিছনে একটা ওরা গ্রেডিয়ান্ট কালার দিছে, টোটাল ব্যাকগ্রাউন্ডের পিছনে ওরা গ্রেডিয়ান্ট কালার দিছে, আমরা গ্রেডিয়ান্ট দিইনি আর কি। যাই হোক, আমরা গ্রেডিয়ান্ট দিলে এখান থেকে গ্রেডিয়ান্ট কালার নিয়ে দেওয়া যেত, কোনো বিষয় না, সহজ কাজ একেবারে। আমি এগুলো আরো ভালোভাবে বোঝা, মানে এরপরে আস্তে কাজ শেষ হলে তখন বুঝতে পারবেন। এই দেখেন গ্রেডিয়ান্ট কালার দিচ্ছি, দেখেন অন কাইন্ড অফ ওরকম হয়ে গেছে না? এইগুলো গ্রেডিয়ান্ট কালার দেয়া, এটা গ্রেডিয়ান্ট কালার দেয়া, গ্রেডিয়ান্ট দিলে কি হয়, ভালো লাগে, দেখতে সুন্দর লাগে। এই দেখেন এটারে আমি এই জাস্ট এখান থেকে এই কালারটা নিলাম, নিয়ে এটারে আমি ডিরেকশন চেঞ্জ করে দেবো। গ্রেডিয়েন্ট টুল কই, গ্রেডিয়েন্ট টুল, বাট গ্রেডিয়েন্ট টুলটা আসতেছিল না কেন বুঝলাম না। এরকম করে গ্রেডিয়েন্ট বিভিন্ন রকম ভাবে দেওয়া যায়, বুঝতে পারছেন না? তাহলে কার্ভেচার পেন টুলটার কাজ, কার্ভেচার পেন টুলের কাজ হচ্ছে এই ধরনের কার্ভ টাইপের যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে এইগুলা তৈরি করা। এখন এই ব্যাকগ্রাউন্ড গুলো কি কাজে লাগে, এই ব্যাকগ্রাউন্ড গুলো বিভিন্ন ধরনের ডিজাইন করলে তখন তার ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করি আমরা। লাইক একটা ব্যানার বানাচ্ছেন, ব্যানারের পিছনের ব্যাকগ্রাউন্ডটা এরকম থাকলো, একটা ডিজাইন বানাচ্ছেন সেখানে ব্যাকগ্রাউন্ড এরকম দিলেন, এইগুলা দিয়েই আমাদের ব্যানার মানে বিভিন্ন টাইপের ডিজাইনের ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হয়। তো পেন টুল দিয়ে, এই কার্ভেচার পেন টুল দিয়ে আপনি ওইটা করতে পারতেছেন। বোঝা গেছে? এই হলো মানে সিস্টেম। আচ্ছা, এরপরে আছে দেখেন টাইপ টুল। টাইপ টুলের মধ্যে আমাদের ফটোশপে টাইপ টুল ছিল মাত্র 4টা, তাই না? একটা শুধু টাইপ টুল, একটা হচ্ছে হরিজেন্টালি টাইপ টুল, আবার ছিল হরিজেন্টালি মার্কস টাইপ টুল, ভার্টিক্যালি মার্কস টাইপ টুল। এখানে আছে কয়টা? এখানে আছে 1টা 2টা 3টা 4টে 5টা 6টা 7টা টুল, তাই না? এখন এইটা যেমন টাইপ টুল, এইটা হচ্ছে ভার্টিক্যালি টাইপ টুল, মানে লম্বা লম্বি বরাবর।
এটা যেমন এরিয়া টাইপ টুল, এটা হচ্ছে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, মানে এইটার ভার্টিক্যালি আছে এইটা, এইটার ভার্টিক্যালি আছে এইটা। তাহলে প্রথমে দিকে আসি, টাইপ টুলের কি কাজ? টাইপ টুলের কাজ তো আমরা জানি সব সাধারণত, তাই না? জানি না? টাইপের কাজ হচ্ছে লেখালেখি করা। দেন ক্লিক করলাম, করে আপনি এখানে কিছু লিখলেন, দিস ইজ দ্য ইলাস্ট্রেটর ক্লাস। ফন্ট সাইজ এখান থেকে বাড়াতে পারতেছি, এবং আমি এখান থেকে বিভিন্ন ফন্ট স্টাইল দিতে পারতেছি। চিকুন হবে না মোটা হবে সেগুলো আমি ঠিক করে দিতে পারতেছি, তাই না? নাকি? বা আমি আর একভাবে লিখতে পারতেছি, সেটা হচ্ছে এইভাবে টোটালটা টান দিয়ে আমি লিখতে পারতেছি, নাকি? এই ফন্ট সাইজ ছোট করে দিই, লাইট দিয়ে এখান থেকে দিয়ে দিলাম, আর এই যে আমি এখান থেকে ইচ্ছা মতো আমি এটা ছোট বড় করতে পারতেছি। এই হলো এই টুলের কাজ। আচ্ছা, এটা তো শুধু টাইপ টুলের কাজ। একটা হচ্ছে এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুলের কাজ কি? এরিয়া টাইপ টুল চাচ্ছেন কোনো নির্দিষ্ট এরিয়ার মধ্যে লিখবেন। লাইক মনে করেন আপনি একটা গোলাকার বৃত্তের মধ্যে লিখতে চাচ্ছেন, সেই গোলাকার বৃত্তটাকে বানালেন, বানানোর পর দেখেন এই এরিয়া টাইপ টুল নেবেন, নিয়ে জাস্ট এই প্যাচটা আছে না, এই প্যাচের উপর একটা ক্লিক করবেন। দেখেন এই গোলের মধ্যে কিন্তু হয়ে গেছে, বুঝতে পারছেন? এখন এটা যদি গোল না হয়ে পেন টুল দিয়ে আপনি কোনো যদি বাঁকানো শেপ নিতেন, এরকম শেপ, তাও ক্লিক করলে সেটার মধ্যে লেখা হয়ে যেত। বোঝা গেছে? আমরা অনেক সময় দেখি না, এটা মানুষের আকৃতিতে লেখা, মানুষের অবয়বে। এইগুলা করে কি জানেন, এই মানুষের মতো একটা শেপ বানায়। মানুষের মতো শেপ বানায় কিভাবে? ধরেন MAN ম্যান বলে একটা সার্চ করি। এবার সার্চ করার পরে আচ্ছা ধরেন এরকম একটা মানে মানুষের বডির কাটিং তো এরকম, তাই না? কপি করি, Ctrl V পেস্ট, এটা লক করে দিই, অবজেক্ট লক সিলেকশন। পেন টুল দিয়ে দেখেন, আমি বললাম না পেন টুল সব জায়গায় লাগবে। আমি জাস্ট এই অবয়বটার উপরে একটা মানে একটা শেপ বানাই। এখানে অবজেক্ট সিলেকশন দিয়ে রাখতে হবে না? জি ভাই? অবজেক্ট সিলেকশন দিয়ে রাখতে না? অবজেক্ট সিলেকশন দিলে না, অবজেক্ট সিলেকশন দিলে তো আসবে না। আমি তো একটা শেপ বানাচ্ছি নতুন, ওইটারে তো আর সিলেক্ট করতেছি না। আমি কিন্তু ওইটারে কাটতেছি না, আমি জাস্ট ওর উপরে একটা শেপ বানাচ্ছি এর মতো আকৃতির। দেখেন এখানে আমি কিন্তু দেখতে পাচ্ছি না, বুঝছেন? এই কারণে আমি সবসময় বলছিলাম না স্টক নিয়ে নিতে। তো এই যে এই কালার এখান থেকে ক্লিক করলে স্টক হয়ে যায়, দেখেন এবার স্টক হয়ে গেছে। এখন আমি দেখতে পাচ্ছি এখানে যখন কোনো সাবজেক্ট সিলেক্ট করবো তখন আমি স্টক বানাই নেবো আগে, তারপরে আমি ওটা ফিল করবো। এই যে দেখেন, এখন কথা হচ্ছে এটা একটা ফিল হয়েছে, বাট এরকমই যদি আপনি চান, বা আপনি যদি এইটুকু কেটে বাদ দিতে চান, তাহলে এখানে আবার একটা শেপ নিতে হবে, এখানে আবার একটা শেপ নিতে হবে, যেহেতু আমার এইটুকু কেটে বাদ দিতে হবে, তাই না? টোটালটা এবার সিলেক্ট করি, করে এই সাইডে নিয়ে যাই। এবার আমি এটা পুরো কালো করে দিই, দেওয়ার পর
এইটুকু এই শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার চাপ দিয়ে এইটুকুর উপরে ক্লিক করে দেখেন হয়ে গেছে না? হয়েছে? এবার আমি এইখান থেকে এরিয়া টাইপ টুল নিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করব। আচ্ছা, এখানে একটা কাহিনী হয়েছে, এই যে আমরা এখানে মুছছি না এটা, এই কারণে ওই টেক্সচার একটু ঝামেলা আছে। তাহলে এইটা অবজেক্ট থেকে এই কম্পাউন্ড থেকে মেক করে নেব। আচ্ছা, উইন্ডো থেকে প্যাথ ফাইন্ডার, 1 মিনিট। কোন একটা প্যাথ এখানে জয়েন নাই, এখানে দেখাচ্ছে। এটার কাটিং এর কারণে ওই জায়গা ফাঁকা হয়ে গেছে, তো সো এইখান থেকে ওইটা করতে ঝামেলা করতেছে। এটা যদি না কাটতাম তাহলে আর সমস্যা ছিল না। এটা সম্পূর্ণ একটা থাকলে এবার আর কোনো প্রবলেম না, এটা দিলেই নিয়ে নিতে। বোঝা গেছে? ওইটার কারণে একটা ঝামেলা হচ্ছিল, ওটা ঠিক করা যায়। কপি, বুঝলেন? এটা একটা অবয়বের মতো করে কিন্তু আমরা করতে পারলাম। এটা কিন্তু এই টাইপ টুল দিয়ে হবে না। আপনি যদি লিখে লিখে করতে চান তাহলে তো কি অবস্থা হবে বুঝতে পারছেন, অনেক কঠিন হয়ে দাঁড়াবে। সো এইটা হলো কাজ। এই যে এরিয়া টাইপ টুলের কাজ হচ্ছে নির্দিষ্ট কোনো এরিয়ার মধ্যে লেখে। বোঝা গেছে? এটা দেখা গেছে যে একটা হার্ট শেপের মধ্যে লিখলো, ঠিক আছে, এটা যে কোনো একটা শেপের মধ্যে লিখে গেল। আচ্ছা, এরপর আছে কি টুল? এরপর আছে প্যাথ, টাইপ অন প্যাথ টুল। টাইপ অন প্যাথ টুলের কাজ কি? টাইপ অন প্যাথ টুলের কাজ হচ্ছে প্যাথের উপর টাইপ হয়। লাইক মনে করেন পেন টুল দিয়ে আপনি এরকম করে একটা প্যাথ বানালেন, এই। এবার এই টাইপ অন প্যাথ টুল দেন, নিয়ে দেখেন এই প্যাথের উপরে ক্লিক করলে এই লাইন যেভাবে গেছেন আপনার লেখাও সেভাবে যাবে। দেখেন এই যে, বোঝা গেছে? এই লাইন যেভাবে যাচ্ছে, এই লাইন যেভাবে গেছে এটাও সেভাবে যাবে। আপনি যেভাবে লাইন ক্রিয়েট করবেন সেভাবে যাবে। আপনি যদি ধরেন একটা রাউন্ড সার্কেল নেন, নিয়ে এখানে এই টাইপ অন প্যাথ টুল দেন, এখানে ক্লিক করেন। ও সরি, এই টাইপ অন প্যাথ টুল, এই দেন গোলাকার লেখা। বোঝা গেছে? আমরা বিভিন্ন লোগো দেখি না এই টাইপের, এই যে এই ধরনের লোগোগুলো আমরা দেখি না, এই যে লেখাগুলো যে রাউন্ড হয়ে আছে, তারপরে এই যে পাওয়ার হাউস কথা লিখেছে, তারপরে ধরেন এই যে ইয়োর কাস্টম ডিজাইন, এই ধরনের এই লোগোগুলা, এই লোগোগুলোর এই যে লেখাগুলো এই যে ঘোরে না, এই যে ঘুরে গেছে, এটা কিন্তু ওইভাবে বানানো। কিভাবে বানানো দেখেন, কপি করি, এটার পাশে রাখি, তাহলে আমার দেখে কাজ করতে সুবিধা হবে। এখানে দেখেন প্রথমে একটা কালো শেপ না, আগে একটা গোল রাউন্ড সার্কেল নিয়ে নি। হ্যাঁ, এই সার্কেলের কালার হচ্ছে এই কালার। এবার এর বাইরে একটা কালো বর্ডার না, তাহলে এটা হচ্ছে স্ট্রোক, এই স্ট্রোক দিলাম, স্ট্রোক সাইজ বড় করে দিলাম, এই হয়েছে। এবার এখানে লেখাটার কথা লেখা হচ্ছে কি, ফ্রি, তাহলে শুধু এই ফ্রি লেখাটা শুধু টাইপ টুল দিয়ে লিখবো, FR ফ্রি। এটা দিয়ে দিলাম এই ব্ল্যাক, এটা দিয়ে দিলাম সাদা কালার, দুটো সিলেক্ট করলাম করে এই অ্যালাইনমেন্ট থেকে মিডিল করে দিলাম, এই হয়েছে না? এখন আমাদের বাকি আছে কি, এই যে গোল রাউন্ড করে অ্যাড টেক্সট ইন সার্কেল, ফটোশপ কি, ফটোশপ সাপ্লাই। আচ্ছা, যাই হোক, যাই একটা কথা লিখেছে ওরা। তো আমাদের কি করতে হবে, আমাদের এই যে শেপটা, এটারে Ctrl+C Ctrl+F, মনে আছে? জায়গায় কপি জায়গায় পেস্ট। এবার আমি এটারে বড় করব, কারণ একটু বড় না করলে তো আপনার এই লেখাটা লিখতে হবে আমার একটা জিনিস। এবার আমি টাইপ অন প্যাথ টুল ক্লিক করে এখানে ক্লিক করি, ক্লিক করে লিখলাম add txt text in a circle photo shop shop supply supply সাপ্লাই লেখা হয়েছে, দেখছেন? এখন আমার কথা হচ্ছে, এবার এইটা কিন্তু এখানে এই লেখাটা এইখান থেকে শুরু হয়েছে, আমার এটা তো এখান থেকে শুরু হয়নি। এই যে টুল, এই দুইটা সিলেক্ট করে দেখি, এই যে দুইটা দাগ আসতেছে, এই দাগ ধরে এইভাবে ঘোরানো যায়। বোঝা গেছে? এই দাগ ধরে ঘোরানো যায়, অথবা এই টুল দিয়েও ঘোরানো যায় এইভাবে।
এখন দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন, এইটা এই যে ফটোশপ সাপ্লাই এটা কিন্তু উল্টাই গেছে। এইটার জন্য আলাদা আলাদা করে লিখতে হয়, একটা এইভাবে লিখতে হয় আর একটা অন্যভাবে লিখতে হয়। দেখো সেটা হলো এই ফটোশপ সাপ্লাই কথাটা না, এটা আলাদাভাবে লিখতে হবে। টাইপ অন প্যাথ টুল, অ্যাড টেক্সট টেক্সট ইন এ সার্কেল। এবার এই টুল নেবো, দেখছেন এই দাগ আসছে না, এইটা ধরে ঘুরায় মনে করেন এই রাখলাম, ঠিক আছে। এবার আর একটা সার্কেল দিতে হবে, এটা হলো এইটা হয়েছে, আর এবার এই নিচেরটা বানাতে হবে। আর একটা সার্কেল কিভাবে নেবো, এই সার্কেলটা একটা কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ঠিক আছে। এই দেখেন সেইটারে আমি জাস্ট এখানে ডাবল ক্লিক করে আমি এইটাকে সিলেক্ট করি, ফটো এস এইচ ও পি শপ এস ইউ পি পি এল ওয়াই সাপ্লাই। এখন এইটারে যদি আমি এইভাবে ঘুরাচ্ছি যখন, তখন নিচে ঠিকই আসতেছে বাট উল্টা যাচ্ছে, তাই না? তাহলে এটারে করতে গেলে এখানে ধরে এই ভিতর দিক টান দিতে হয়, দেখেন। আচ্ছা এটা না, এখানে আরেকটা অপশন আছে, এই যে দাগ, এই দাগ ধরে এই যে এটা ধরে ভিতরে ভিতরে নিতে হবে। ওয়েট, ওটা প্রথমে চলে গেছে, এক মিনিট। এই যে এই দাগটা ধরে ভিতরের দিক টান দিতে হবে, এই দেখেন, বুঝছেন? ভিতরের দিক টান দিলে এই যে, উল্টা পাল্টা কাজ করছেন, হ্যাং করছে, দাঁড়ান। এবার এইটার ফন্টের সাইজ হচ্ছে কত আছে, 54, এটার ফন্টের সাইজ 54 দিতে হবে, বুঝা গেছে? এই যে এইভাবে কাজ করতে হবে। এটা আমরা আবার লোগো ডিজাইনের ক্লাস, আমরা এগুলো লোগো যখন বানাবো তখন আরো ক্লিয়ার করে দিব, না সমস্যা ডিফল্ট নেই। সিস্টেম আছে ফটোশপে ওয়ার্ক দিয়ে করা যেত মনে হয়। না ওই ওয়ার্কটা এত রাউন্ড ভালো আসে না, ওই এইখানেও সেই ওয়ার্ক আছে। আপনি ধরেন ডাইরেক্ট যদি এইভাবে লিখতেন, ধরেন এই কথাটা লিখে আপনি এটা রাউন্ড করতে চাচ্ছেন, এই দেখেন ওয়ার্ক আছে, দেখছেন? এই যে এই ওয়ার্কের কথা বলছিলাম তো। হ্যাঁ বাট এইটা দেখেন, এটা কিন্তু এমন হয় না, এটা সুন্দরভাবে লেখা হয়, এটার টেক্সটটা ধরে মুড়ায় দেয়। আর এল মুড়ায় চওড়া হয়ে গেছে আর চওড়া হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু তা না, এটা জাস্ট ঘুরে 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 লেখা হয়েছে। এই ওয়ার্পিংটা আলাদা আর এই সার্কেলের লেখাটা আলাদা, বুঝতে পারছেন? এটাই আর কি সিস্টেম। আচ্ছা টাইপ টুল বোঝা গেছে। আর এইটার কাজ হচ্ছে ভার্টিক্যালি লেখা, লম্বা লম্বি লেখা, তা বাদে আর কিচ্ছু না। এই তিনটা টুল, এই তিনটা টুলের বিপরীত লম্বা করা। আর এটা হলো টাচ টাইপ টুল, টাচ টাইপ টুলের কাজ কি, ধরেন আপনি একটা লেখা লিখলেন, এই লেখাটার এই টাচ টাইপ টুল দিয়ে এক একটা অক্ষর দেখেন সিলেক্ট করতে পারতেছেন, দেখছেন? এই যে বড় ছোট বা ঘোরানো এক একটা অক্ষর কিন্তু আপনি বানাতে পারতেছেন, এই যে বোঝা গেছে? মানে এক একটা অক্ষর আপনি কন্ট্রোল করতে পারতেছেন, সিলেক্ট করতে পারতেছেন টাচ টাইপ টুল দ্বারা, বুঝতে পারছেন? আচ্ছা এরপর আছে দেখেন কি টুলস, লাইন সেগমেন্ট টুল। লাইন সেগমেন্ট টুলের কাজ কি, লাইন সেগমেন্ট টুলের কাজ হচ্ছে এই লম্বা লাইন তৈরি করা। আপনি এখান থেকে স্ট্রোক দেবেন যে কালারের, আর যত মোটা দেবেন লাইন হবে সেই কালারের, ঠিক আছে। জাস্ট লাইনটা না, ক্রিয়েট করা লাইন একটা। ধরেন আপনি, আমরা একটা লেখা লিখতেছি এরকম, লেখার পর আমরা একটা নিচে দাগ দিই না অনেক সময়, তো এই আন্ডারলাইন, এই লাইন বানালাম, শিফট চাপ দিয়ে টান দিলে সমান হবে। এবং আমি এখানে দিয়ে দিলাম 5,
বুঝা গেছে? এই এরপর আছে আর্ক টুল। আর্ক টুলের কাজ হচ্ছে এরকম আর্ক বানানো। মানে একটা বৃত্তের 4 ভাগের 1 ভাগ বানায়। আর একটা আর্ক কপি করেন, করে অল্টার চাপ দিয়ে টান দিলে কপি হয়ে যায়। এবার এটা এরকম করে ঘুরাই দেন। এই বুঝা গেছে? এটা হলো আর্ক টুলের কাজ। এটা হলো স্পাইরাল টুল। স্পাইরাল টুল হচ্ছে এরকম ঘূর্ণায়ন। এই স্পাইরাল আবার ধরেন আমি ছোট বড় করা যায় কিভাবে? এইভাবে টেনে এভাবে টান দিয়ে বানায় মাউস ছাড়া যাবে না। এই যে অ্যারো চিহ্ন আছে না, চারটে চারটে আমাদের উপর নিচে সাইড, এই উপরের অ্যারো চাপ দেন দেখেন ওই ভিতরে বাড়তেছে, দেখছেন? আর নিচের অ্যারো চাপ দেন দেখেন ভিতরে কমতেছে। এই আপনি চাইলে এরকম করে অ্যারো দিয়ে এই কাজটা করে নিতে পারেন। এরকম ভাবে এই যে রেক্টেঙ্গুলার গ্রিড টুল। রেক্টেঙ্গুলার গ্রিড টুলের কাজ কি? বিভিন্ন ধরনের ছক বানানো, গ্রিড বানানো। এই ধরনের এই যে রেক্টেঙ্গুলার গ্রিড টান দিলে এরকম এতগুলো আসে। এখন আপনি চাচ্ছেন এই গ্রিড গুলো কম বেশি করবেন, কিভাবে করবেন? এইভাবে টান দিয়ে উপরে এরো চাপ দিলে বাড়ে, দেখছেন? আর নিচের এরো চাপ দিলে কমে গেছে, একদম নাই। আপনি চাচ্ছেন যে 5টা ঘর হবে, 1 2 3টা 4টা 5টা, আর এই সাইডে হবে মাত্র 2টো বা 3টা। এই বুঝতে পারছেন? সাইড এরোতে সাইডের রো কমে, উপর এরোতে উপরের রো কমে বাড়ে, ঠিক আছে? আর এইটা হলো পোলার গ্রিড টুল। এটা হচ্ছে এরকম পোলার গ্রিড। এটা উপর এরোতে যে বাড়তেছে আর নিচের এরোতে কমতেছে। সাইড এরোতে আবার এই ডিভাইড বাড়তেছে, সাইড এরোতে ডান পাশেটাই কমতেছে। বুঝতে পারছেন? এই ফিলিং এই বক্স গুলা দিয়ে কিভাবে বানানো যায়? বক্স গুলা দিয়ে বিভিন্ন ধরনের ওই যে দোকানের মেমো টেমো, ক্যাশ মেমো দেখেন না, বক্স টাইপের বানায় এরকম করে। এই যে ধরেন এখানে অনেকগুলা রো দিল। আর আপনি যদি চান যে একটা রোর একটু সাইজ কম হবে, তাহলে এই টুল দিয়ে, এই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই ক্লিক করে এই টান দিলেন। এই বাদ বাকি সবগুলা মনে করেন যে আপনি চাচ্ছেন যে স্টক বেশি মোটা হয়ে গেছে, সিলেক্ট করেন, 5-এর জায়গায় দিয়ে দেন 2। কালার যদি চেঞ্জ করতে চান এখানে দিয়ে দেন এরকম কালার। এরকম থাকে না অনেক সময়, দেখেন না? এর পিছনে দেখা গেছে যে এক একটা কালারের এক একটা এই রোটার কালার আলাদা থাকবে। এই রোটার কালার আলাদা দিয়ে দিই। এটা নিচে দিয়ে দিই এই, বা এরকম একটা কালার দিয়ে দিই। বোঝা গেছে? এইভাবে ধরেন এই যে ভাউচার গুলোর শখ বানায়, এই যে ভাউচার, এই যে ক্যাশ মেমো বা ভাউচার বানায় না, এই যে এই টাইপের জিনিসগুলো বানায়। এগুলো তো হয় এমনি অড দিয়ে বানানো যায়। হ্যাঁ, অড দিয়ে বানানো যায় না এগুলো? ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড, হ্যাঁ মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে বানানো যায়, কিন্তু এখন ধরেন আপনি ইলাস্ট্রেটরে কাজ করতেছেন, আপনার ইলাস্ট্রেটর বানানো লাগবে, তখন তো আর মাইক্রোসফট ওয়ার্ডে যেতে পারতেছেন। মানে আপনি এমন একটা কাজ করতেন যেটা ইলাস্ট্রেটর দিয়ে করেছেন, হ্যাঁ, আবার বাকিটুকু ইলাস্ট্রেটর মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে করলে তো এখন আবার মাইক্রোসফট ওয়ার্ড এই যে ওটা ওয়ার্ড দিয়ে কালার করা দেওয়া কিন্তু। যাবে না। হ্যাঁ, আচ্ছা তাইলে যদি তাই হয়, এই যে একটা বানাইছে না জি। A4 সাইজের পেজ, এরকম বানাইতে পারবেন আপনারা? প্রথমে রেস্টুরেন্ট ক্যাশ মেমো লিখলেন, তারপরে বিলিং নাম্বার, নেম, ডেট, এরপরে এরকম একটা বক্স বানালেন, তারপর আবার এই ক্যাশ ডেলিভারি, এটা বানাতে বানানো। চেষ্টা করবো। হ্যাঁ, ডিলিট করবো কিভাবে ওই নিচে যে রো হ্যাঁ। না, এইখানে 1টা 2টা 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা ও 11টা, এখান থেকে আবার নতুন করে আবার নতুন করে আরেকটা বক্স হবে। সেই বক্সটায় 1টা 2টা 3টে 4টে 5টা আর 2টা খোপ হবে। বুঝা গেছে? হ্যাঁ, ডিলিটও করা যায়, ডিলিট করা যায় না তা না, ডিলিট করা যায়। আপনারা এটা ট্রাই করেন তো, বানান তো সেম দেখে, একদম সেম, হ্যাঁ হুবহু বানান A4 সাইজের পেজে। এই টুল নেবেন, ডাইরেক্ট সিলেকশন নিয়ে ধরেন এই দাগটা সরাবেন, এই দাগের উপর একটা ক্লিক করবেন, আর শিফট চাপ দিয়ে এই কর্নারটা দুটো পয়েন্টে ক্লিক করবেন। শিফট চাপ দিয়ে হ্যাঁ, অথবা ডাইরেক্ট এই টুল দিয়ে একটা দাগের উপর একটা ক্লিক করলে সেই দাগ ধরে সরানো যায়। বুঝা গেছে? দেখা হয়েছে না?
বাসায় কি তাই? তাহলে ঠিক আছে, সমস্যা নেই। এখানে যাওয়া লাগবে না। কিন্তু আন্দাজ করে করে তাহলে আমরা আজকে কোন পর্যন্ত দেখলাম? এই পর্যন্ত, তাই তো? এরপর একটা টুলস আছে, এটা একটু দেখি। খেয়াল করেন সবাই, যা হয়েছে ওই ঠিক আছে, ভালো হয়েছে, কাজ করছে। রেক্টেঙ্গুলার টুল আছে। রেক্টেঙ্গুলার টুলের কাজ হচ্ছে এরকম চার কোণা কোনো বক্স কালার দিতে হলে এখান থেকে দিতে হবে, চার কোণা শেপ বানানো। হ্যাঁ, আপনি লম্বাও নিতে পারেন, চওড়াও নিতে পারেন, লম্বাও নিতে পারেন, যেমন ইচ্ছা আপনি চার কোণা। এটা দিয়ে আর কি ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হয়, মানে টোটাল ব্যাকগ্রাউন্ড একটা কালার দিতে হয় ইলাস্ট্রেটরে। বুঝা গেছে? একটা জিনিস দেখাই দিই, একটু খেয়াল করেন। ধরেন আপনি একটা শেপ নিছেন এই, আরেকটা শেপ নিছেন এই, এটাই। এখন আপনি এই বাইরের অংশটুকু আমরা বাদ দিই না? একটা কাজ করবেন, এই এরকম হইলে হোক, সমস্যা নাই। পরে একদম সবার উপরে একটা শেপ নেবেন, এরকম যতটুকু আপনার পেজ ততটুকু নেওয়ার পর টোটাল এরকম করে সিলেক্ট করবেন, করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কস। তাহলে দেখেন অটোমেটিক মার্কস হয়ে বাইরেরটুকু, হ্যাঁ বুঝতে পারছেন? এইভাবে করতে পারেন, তাহলে আর কাটাকাটির ঝামেলা নাই। আর এইটা হলো রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল। রাউন্ড বক্স তৈরি হয়, এই যে এইখানে পয়েন্ট আছে, এটা ধরলে আরো বেশি রাউন্ড করা যায়, ইচ্ছা মতো রাউন্ড করতে পারবেন। এরপর আছে এলিপ্টিক্যাল টুল, গোলাকার টুল, এই যে গোল। পলিগনার টুলে হচ্ছে এই যে এরকম, পলিগনার টুলের সাইড বাড়ানো যায় কি করে জানেন? এই মাউস ক্লিক করে ধরে এই উপরের অ্যারো চাপ দিলে সাইড বাড়ে, আর নিচের অ্যারো চাপ দিলে সাইড কমে। তিনটা, সর্বশেষ তিনটা হবে, আর বাকি যত ইচ্ছা করতে পারবেন। আর স্টার, এই স্টারও তাই। আর একটা আছে স্যার ফ্ল্যাট টুল। ফ্ল্যাট টুলের অত বেশি প্রয়োজন হয় না। আচ্ছা, বাম দিকে যদি দাগ বেরোয় যায়, একটা কাজ করবেন, ধরেন আপনার বক্স হচ্ছে এই নিছেন, আর এরকম করে ডানটি মনে করেন বেরোয় গেছে, তাহলে কি করবেন? এই টুল নেবেন, নিয়ে এই কর্নার সিলেক্ট করবেন, করে ধরে এই সব করে ধরে টান দিয়ে এই, বুঝা গেছে? আর কারো কোনো কোশ্চেন আছে বলেন? ফ্রান্সের ফ্রান্সের একজন বিজ্ঞানী নোবেল পাইছে, বুঝতে পারছেন? ফ্রান্সের একজন ফ্রান্সের একজন বিজ্ঞানী একটা মানে কোনো কারণে নোবেল পাইছে। এখন তারে নোবেল পাওয়ার ফোন আইছে, তা ফোন ধরে সে বলতেছে যে আপনি তো নোবেল পাইছেন, মানে আর কি জানাইছে। তখন বলছে হ্যাঁ আমি ক্লাসে আছি, আমি ক্লাস শেষ করে কথা বলতেছি। আর মনে করেন সাপোজ ধরেন আমাদের যদি দারাজতে কোনো প্রোডাক্টের একটা সামান্য গেঞ্জি গিফট আসে, আর সেই কল যদি আমরা পাই, তাহলে আমরা কি করি? তার নোবেল পাইছে সে, মানে ওটা ডোন্ট কেয়ার। মানুষের মানে চিন্তা করেন তারা কি টাইপের মানুষ, আর আমরা কি ধরনের লোক।